গত মার্চে ২৬ থেকে ২৯ তারিখ ডক্টর মোহাম্মদ ইউনূস চীন থেকে সফর করে আসলেন। প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলতেছেন, বাংলাদেশের যে কোনো লিডারের গত ৫০ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিজিট এইটা। ডক্টর ইউনূস কিন্তু শুরুতে ভারতে যান নাই, চায়নাতে গেছেন। এইটাকে যে ভারত খুব ভালো চোখে দেখে নাই, এইটা তাদের মিডিয়া দেখলেই বোঝা যায়। Mohammed Yunus was in China last week, his first bilateral state visit abroad. Bangladeshi leaders would normally visit India first, but not Mohammed Yunus. He went to China on a 4-day visit. বাংলাদেশ ভারত দুই পক্ষেরই একে অন্যের বিরুদ্ধে অভিযোগ আছে। যাই হোক, সকল জল্পনা কল্পনা শেষ করে কিন্তু গত ৪ এপ্রিল ডক্টর ইউনূস এবং মোদির মধ্যে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়, যেটা কিনা হয় বিমস্টেকের সাইড লাইনে। এই বৈঠকে ওনাদের দুইজনের বডি ল্যাঙ্গুয়েজ আপনি যদি দেখেন, বুঝবেন যে ভিতরে ভিতরে একটা গ্যাঞ্জাম কিন্তু আছে। ওরিয়েন্টেশনে দুই বন্ধুর দেখা হওয়া নিয়ে র্যান্টেজেসের এই মিমটা তো আশা করি সবাই দেখছেন। কিন্তু আপনি একটা ঘটনা কি খেয়াল করছেন? এক সপ্তাহের মধ্যে ভারত এবং চীন দুই দেশের সাথেই কিন্তু ডক্টর ইউনূস বৈঠক করে ফেলছেন। বাংলাদেশের পররাষ্ট্রনীতির দিক থেকে খেয়াল করলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা। এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব ডক্টর ইউনূস চীন থেকে আসলে কি কি অর্জন করলেন, এইখানে ভারতীয় স্বার্থ আসলে কতটুকু, এইটা আবার বিমস্টেকের বৈঠকে কোনো প্রভাব ফেলছে কিনা, এছাড়াও আর অনেকগুলো বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করা হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসি চীন সফর নিয়ে। বোয়া ফোরাম ফর এশিয়া অ্যানুয়াল কনফারেন্স ২০২৫-এ আমন্ত্রণ পেয়ে ডক্টর ইউনূস চায়নার হাইনানে যান। ২ দিনের ফোরাম শেষে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করেন চাইনিজ লিডার শি জিনপিংয়ের সাথে। আর এরপরে তো পেকিং ইউনিভার্সিটি ডক্টর ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়। কি কি নিয়ে আলোচনা হয়েছে এটার একটা সামারি এখন আপনারা স্ক্রিনে দেখতেছেন। তিস্তা নদী নিয়ে আলোচনা হয়েছে। একটা জিনিস খেয়াল করবেন, নদীর ড্রেজিং, ক্লিনিং এইসবের ক্ষেত্রে চীনের কিন্তু একটা বেশ ভালো এক্সপেরিয়েন্স আছে। বাংলাদেশের নদী ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানোর জন্য চীনের কাছ থেকে ডক্টর ইউনূস ৫০ বছরের একটা মাস্টার প্ল্যান চান। বিশেষ করে তিস্তা নদী এইখানে একটা বড় প্রায়োরিটি। এইটার ম্যানেজমেন্ট আর রেস্টোরেশন প্রজেক্টে চীনের কাছ থেকে সাহায্য চান। তিস্তা নদী কেন বাংলাদেশের জন্য এতটা গুরুত্বপূর্ণ, এইটা আপনারা প্রেস সচিবের এই ইন্টারভিউ থেকে বুঝতে পারবেন। আমরা চাই যে বাংলাদেশে যে ওয়াটারটা আসে সে ওয়াটারটা ম্যানেজ করতে, বা এই ওয়াটারটা দেখবেন যে এটা বিগ সোর্স অফ পভার্টি। তিস্তায় আমাদের একসময় কোনো পানিই থাকে না, আবার একসময় এত পানি আসে যে বন্যা হয়। তো এটাকে কিভাবে ম্যানেজ করতে হবে, চায়নার এই সিস্টেম, এই ম্যানেজমেন্টটা চায়না জানে। তিস্তার ক্ষেত্রে এক ঋতুতে দেখা যায় একদম পানিই থাকে না, অন্য সময় বন্যায় ভাসায় ফেলে। এই নদী সরেজমিনে ঘুরে আমি একটা ভিডিওই বানাইছিলাম ফুল, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। ভারতের পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের উত্তরবঙ্গের জন্য এই তিস্তা নদী খুবই গুরুত্বপূর্ণ। আর এই নদী নিয়েই বছরের পর বছর ভারতের সাথে বিশাল ক্যাচাল চলতেছে বাংলাদেশে। ২০১১ সালের কাহিনী আপনারা সবাই জানেন। তিস্তার পানি বন্টন নিয়ে একটা চুক্তি হইতেও হয় নাই, শেষ মুহূর্তে মমতা ব্যানার্জি সেখানে বাধা দিয়েছেন বলে। ভারত তো একদম মনে করেন তিস্তা ব্যবস্থাপনার প্রজেক্টটা নেওয়ার জন্য একদম পাগল হয়েছিল। ২০২৪ সালের মে মাসে ভারতের তখনকার ফরেন সেক্রেটারি ভিনে কাতরা বাংলাদেশে ছিলেন, যেখানে কিন্তু তাকে একরকম নিশ্চয়তাই দেওয়া হইতেছিল এই প্রজেক্টটা আপনারা পাবেন, এই প্রজেক্টটা ইন্ডিয়া পাবে। কিন্তু এখন ডক্টর ইউনূস এই প্রজেক্টটা চীনকেই দিতে চান। এন্ড এইখানে ভারতের অনেকগুলা ভয় পাওয়ার কারণ আছে। নাম্বার 1, আপনি তিস্তা নদীর লোকেশনটা একবার দেখেন। এই নদীটা সিকিম থেকে এসে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর হয়ে বাংলাদেশের উত্তরে প্রবেশ করে, আর বাংলাদেশের ভিতরে এরপরে ব্রহ্মপুত্রের সাথে মিলে যায়। খেয়াল করেন, এটা কিন্তু শিলিগুড়ির খুবই কাছ দিয়ে যাইতেছে। আর শিলিগুড়ি ভারতের জন্য খুবই সেন্সিটিভ একটা জায়গা, কারণ এখানে শিলিগুড়ি করিডোর যেটা, ওইটা ভারতের নর্থ ইস্টের সাথে বাকি ভারতের কানেকশনের একটা অংশ, আর ভারতের জাতীয় নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। চীন যদি এই প্রজেক্টটা পায়, ওরা কি এই জায়গায় নিজেদের সিকিউরিটি অফিসিয়াল ডিপ্লয় করবে না? অবশ্যই করতে পারে। আর সেইটাই ভারতের অনেক বড় চিন্তার বিষয়। পাশাপাশি চীন এই যে নদী দিয়ে এত পানি যাইতেছে, এটার যে ডেটা, তথ্য, এইগুলারও এক্সেস পাবে, যেটা ভারত দিতে মোটেই চাইবে না। বুঝতেই পারতেছেন তিস্তা নিয়ে আলোচনা বাংলাদেশ, ভারত, চীন তিনটা দেশের জন্যই কতটা গুরুত্বপূর্ণ। ভারতকে চোখ রাঙানোর মতন খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে ডক্টর ইউনূসের সাথে চীনের চিকিৎসা সেবা নিয়ে কথা বলা। চায়নার সাথে কথা হইতেছে বাংলাদেশে ওরা একটা হাসপাতাল বানাবে, আর বাংলাদেশিদের চিকিৎসা করার জন্য চীনের কুনমিংয়ে
4টা হাসপাতাল বানাবে। এইটা বলতে পারেন বাংলাদেশ চীন সম্পর্কে একটা টোটালি নতুন অধ্যায়। কারণ ঐতিহাসিকভাবে বাংলাদেশের অনেক মানুষ কিন্তু ভারতে যাইতো চিকিৎসা নিতে। বাংলাদেশ থেকে বছরে 3 থেকে 3.5 লক্ষ মানুষ ভারতে যায় চিকিৎসার জন্য। সেই জায়গায় চীন যদি বাংলাদেশের চিকিৎসায় এত বড় একটা অংশ নিয়ে নেয়, এই দিক থেকে কিন্তু ইন্ডিয়ার একটা বড় লস। এখন আপনার মাথায় এটা আসতে পারে, আচ্ছা ইন্ডিয়া তো আমাদের ঠিক পাশের দেশ, যদি ভিসা থাকে, আবারও বলতেছি যদি ভিসা আপনারা দেয় দয়া করে ইন্ডিয়ান এম্বাসি, তাহলে ধাম করে আপনি বাসে, ট্রেনে কিংবা ফ্লাইটে করে ভারতে চলে যেতে পারতেছেন। কিন্তু চীন এত দূরের দেশ, আপনি কেমনে যাবেন? এখন চাইনিজরা এই জিনিসটা নিয়ে চিন্তা করছে। চাইনিজ ইস্টার্ন এয়ারলাইন্স বাংলাদেশি রোগীদের জন্য চট্টগ্রাম থেকে কুনমিং এ সরাসরি ফ্লাইটের ব্যবস্থা করতেছে, সাথে এই ফ্লাইটের দামও কমায় আনার ব্যবস্থা করতেছে। ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার এই বিষয়টা জানাইছেন, সাথে এটাও জানাইছেন চিকিৎসার যে খরচ সেটাও সাধ্যের মধ্যে থাকবে। চীনের ধরেন লোকাল যেসব মানুষ আছে ওরা যেই টাকায় চিকিৎসা করায়, বাংলাদেশিরাও সেই টাকাতেই চিকিৎসা করাইতে পারবে। জাস্ট বিদেশি বইলা ওদের কাছ থেকে বেশি টাকা রাখা হবে এমনটা হবে না। এইটা যদি বুম করে ভারতের জন্য বিশাল লস, যেটা ওদের মিডিয়াতে অলরেডি ডিসকাস করা শুরু হয়ে গেছে। China is expected to give debt relief to Bangladesh. They will also designate hospitals in Kunming for Bangladeshi patients. Again, this is very important. Dhaka has historically depended on India for medical assistance. It is closer both geographically and culturally, but Mohammed Yunus is looking beyond India. একই সাথে আমাদের যে মোংলা বন্দর আছে এইটার যে আধুনিক করার কাজ, এইটাও ডক্টর ইউনুস চীনকে দিতে চান, যেটা কিনা চীনের যে বিআরআই বা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আছে সেইটারই একটা অংশ। এখানে চীন $400 মিলিয়ন লোন দেওয়ার প্রতিশ্রুতি দিছে। এরপরে চলেন দেখি ব্যবসা বাণিজ্য নিয়ে কি কথা হইল। চীন সরকার এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলা মোট $2.1 বিলিয়ন লোন, গ্র্যান্ট এবং বিনিয়োগ করতে চাইছে। এখানে একটা জিনিস বলি, চীনের কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনই আছে বাংলাদেশের চট্টগ্রামে। এইটা হইতেছে ধরেন একটা খুবই নির্দিষ্ট শিল্প এলাকা, যেখানে ওই দেশের সরকার, ওই দেশের বিনিয়োগকারীরা শিল্প উৎপাদন আর রপ্তানি বৃদ্ধির জন্য বিশেষ সুবিধা দেয়। এখন চীনের 30টার মতন কোম্পানি এই যে ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন আছে এইখানে মোট $1 বিলিয়ন বিনিয়োগ করতে চাইছে। আর এই ইকোনমিক জোনকে ধরেন আরো উন্নত করবে, এইটার জন্য $350 মিলিয়ন আর প্রযুক্তিগত কিছু সহায়তার জন্য $150 মিলিয়ন লোন দিবে বলে চীন প্রতিশ্রুতি দিছে। এই ব্যাপারে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডা এর এক্সিকিউটিভ চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ জানান, তারা 100টার বেশি চাইনিজ কোম্পানির টপ এক্সিকিউটিভদের সাথে দেখা করেছেন, তাদের কাছে প্রেজেন্টেশন দিয়েছেন যে বাংলাদেশে তাদের কেন বিনিয়োগ করা উচিত এইসব নিয়ে। এই ব্যাপারে সেন্টার ফর অল্টারনেটিভস এর এক্সিকিউটিভ ডিরেক্টর প্রফেসর ইমতিয়াজ আহমেদ এই জিনিসগুলোর অ্যাপ্রিশিয়েট করেন, কিন্তু পাশাপাশি তিনি এইটাও মনে করেন কোন একটা স্থিতিশীল সরকার কিংবা পলিটিক্যাল পার্টি যতক্ষণ না বাংলাদেশের ক্ষমতায় আসতেছে ততক্ষণ পর্যন্ত চাইনিজরা বাংলাদেশে বিনিয়োগ হয়তো করতে চাবে না। চীন এইটা বলতেছে ওদের বেসরকারি বিনিয়োগ এবং ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টগুলা ঢাকায় আনবে, ঢাকায় চাইনিজ ফ্যাক্টরি স্থাপনের ক্ষেত্রে টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল, রিনিউয়েবল এনার্জি এইগুলো হয়তো প্রাধান্য পাবে। এইদিকে বলে রাখা ভালো, চীন কিন্তু গত প্রায় 15 বছর ধরে বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেড পার্টনার। বর্তমানে 1000 চাইনিজ এন্টারপ্রাইজ বাংলাদেশে অপারেট করতেছে, যেটা কিনা 5,50,000 মানুষের চাকরির ব্যবস্থা করতেছে। এছাড়া চীন এই ক্ষেত্রে প্রতিশ্রুতি দিছে 2028 সাল পর্যন্ত বাংলাদেশের 99% পণ্য ডিউটি ফ্রি, কোটা ফ্রি ভাবে চাইনিজ মার্কেটে প্রবেশ করতে পারবে। যদিও বাংলাদেশ কিন্তু খেয়াল করে 2026 সালে লিস্ট ডেভেলপড কান্ট্রি থেকে মিডল ইনকাম কান্ট্রিতে উন্নীত হবে, কিন্তু চাইনিজ ভাইস প্রিমিয়ার ডিং শুয়েশিয়াং এইটা জানাইছেন মিডল ইনকাম কান্ট্রিতে উন্নীত হওয়ার পর আরো 2 বছর চীন বাংলাদেশকে এই সাপোর্টটা দিয়ে যাবে। এখানে একটা ব্যাপার কিন্তু আছে, 2022 সাল থেকেই বাংলাদেশ কিন্তু 99% প্রোডাক্টে এই ডিউটি ফ্রি সুবিধাটা উপভোগ করতেছে, কিন্তু এইটার মাধ্যমে বাংলাদেশ খুব একটা লাভ কিন্তু করতে পারে নাই। এটার মূল একটা কারণ হচ্ছে বাংলাদেশ থেকে রপ্তানি করার মতন আসলে ওই লেভেলের প্রোডাক্টই পাওয়া যাইতেছে না। মানে বিভিন্ন ধরনের আপনার প্রোডাক্ট থাকা লাগবে, শুধু রেডিমেড গার্মেন্টস দিয়ে হবে না, বিভিন্ন ধরনের এক্সপোর্ট প্রোডাক্ট থাকা, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আর ডক্টর ইউনুস তাই চীনে এক্সপোর্ট বা রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন কৃষিজ পণ্য, বিভিন্ন জলজ পণ্যের দিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এদিকে চাইনিজ লোনের যে ইন্টারেস্ট রেট 3% আছে সেইটাকে কমায় 1 থেকে 2% আনার জন্য কথা বলছেন ডক্টর ইউনুস।
আরেকটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, মায়ানমার এবং রোহিঙ্গা এই দুইটা বিষয় নিয়ে আলোচনা। রোহিঙ্গা সংকটে চীন কিন্তু অনেক বড় একটা স্টেক হোল্ডার, সেই কারণে চীনের সাথে আলোচনায় যেহেতু সুযোগ পাওয়াই গেছে, এইটা নিয়েও কথা হয়েছে। আর অলরেডি কিন্তু সুফল আপনারা দেখতে পাইতেছেন। মায়ানমার প্রথম ধাপে প্রায় 1,80,000 রোহিঙ্গার একটা লিস্ট দিছে, যাদেরকে ওরা ফেরত নিয়ে নিবে বলে জানাইছে। মায়ানমারের ডেপুটি প্রাইম মিনিস্টার এবং ফরেন মিনিস্টার থান সুয়ে বিমস্টেকের মিটিং এর মাঝে এই বিষয়টা জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে। রোহিঙ্গা প্রত্যাবাসন খুবই বড় একটা স্টেপ, কোনো বলার অপেক্ষা রাখে না। আমরা এটা বলতেছি না যে আচ্ছা চায়নার সফরের কারণেই এটা হইছে, ব্যাপারটা এমন না। 8 লক্ষ রোহিঙ্গার লিস্ট কয়েক বছর আগেই বানানো হয়েছিল, ওইটার সূত্র ধরেই তাদেরকে ফেরত নেওয়া হইতেছে। তবে চায়নাতে সফর এই ক্ষেত্রে একটা বড় প্রভাবক হিসেবে ভূমিকা রাখছে, কারণ চীন এই ইস্যুতে খুব বড় একটা স্টেক হোল্ডার। এইগুলা ছাড়াও কিছু ইন্টারেস্টিং দিক আছে এই ভিজিটে, যেমন কি বাংলাদেশ চীনের এক চীন নীতিকে সমর্থন জানাইছে, এন্ড এইটাও জানাই দিছে বাংলাদেশ তাইওয়ানের স্বাধীনতা বিরোধী। দেখেন বাংলাদেশ কিন্তু অনেক আগে থেকেই চীনের এক চীন নীতিতে বিশ্বাসী, কিন্তু এইবার যেরকম একদম ক্লিয়ার করে দিছে যে বাংলাদেশ তাইওয়ানের স্বাধীনতা বিরোধী, এইটা বাংলাদেশ এর আগে কখনো করে নাই। বাংলাদেশ যে এখন এইটা করছে, এটার রেজাল্ট আসলে কিরকম হবে এটা এখনো কেউ জানে না, কারণ আমেরিকা বা পশ্চিমের দেশগুলা কিন্তু তাইওয়ানের স্বাধীনতার পক্ষে, বাংলাদেশ বিবৃতি দিল তাইওয়ানের স্বাধীনতার বিপক্ষে। এখন পশ্চিমা রাষ্ট্রগুলা বাংলাদেশের এই বিবৃতির জন্য কি স্টেপ নেয় সেটাও দেখার বিষয়। আরেকটা জিনিস হচ্ছে ডক্টর ইউনুস ভারতের 7 সিস্টার্সকে ল্যান্ড লকড বলছেন, মানে এদের আশেপাশে পানি নাই, সমুদ্র নাই। উনি বলতেছেন যে এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক হচ্ছে বাংলাদেশ। যদিও দিল্লি অফিসিয়ালি এখানে কিছু বলে নাই, কিন্তু ভারতীয় মিডিয়া দেখলে আপনি বুঝবেন ওরা এটাকে একটা হুমকি হিসাবেই নিছে। সম্প্রতি যে বিমস্টেকের সাইডলাইনে ডক্টর ইউনুস এবং মোদির মধ্যে একটা দ্বিপাক্ষিক বৈঠক হইল, সেইখানে এই কমেন্টটা বা এই বিষয়গুলা কিরকম প্রভাব পড়বে এটা নিয়ে আগে থেকেই আলোচনা চলতেছিল। দুই দেশের লিডারের বডি ল্যাঙ্গুয়েজ দেখেই আপনারা এটা আঁচ করতে পারবেন। কিন্তু ইন্টারন্যাশনাল পলিটিক্স মানেই তো হইতেছে নিজের দেশের স্বার্থটা আমি আগে হাসিল করব, তাই না? এক সপ্তাহের মধ্যে ভারত আর চীন এইরকম দুইটা শত্রু ভাবাপন্ন দেশের সাথে বৈঠক করে ডক্টর ইউনুস যে এইটাই করার চেষ্টা করতেছেন, এইটা আশা করি আর আপনাকে বেশি বুঝাইতে হবে না। এই বৈঠকে দুই দেশের মধ্যে যেসব জিনিস নিয়ে কথা হয়, মনে করেন সীমান্তের নিরাপত্তা, বাংলাদেশের সংখ্যালঘুদেরকে নিয়ে ভারতের যে কনসার্ন, শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা, দুই দেশের মধ্যকার নদীগুলার যে পানি বন্টন সহ এরকম আরো অনেকগুলা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে। বিশেষজ্ঞরা যেটা মনে করেন, ভারত আর বাংলাদেশের মধ্যে এখন যেরকম একদম মারমার কাটকাট অবস্থা, এর মধ্যে এই দ্বিপাক্ষিক বৈঠকটা হওয়া খুব দরকার ছিল। শেখ হাসিনাকে দেশে ফিরানোর বিষয়ে প্রেস সেক্রেটারি শফিকুল আলম একটা স্ট্যাটাসে তার আশা প্রকাশ করছেন আর জানাইছেন হাসিনাকে দেশে ফিরানোর প্রশ্নে ভারতের রেসপন্স নেগেটিভ না, আর আমরা হয়তো এই শতকের সবচেয়ে সেরা ট্রায়ালটা দেখব। মোদি এই মিটিং এ ডক্টর ইউনুসকে জানাইছেন ভারতের সম্পর্ক বাংলাদেশের মানুষের সাথে, কোনো সিঙ্গেল পার্টির সাথে না। তবে এইসব শুনে আবার এইটাও মনে করার কোনো অবকাশ নাই যে একটা মিটিং এর মাধ্যমে ভারত আর বাংলাদেশের সম্পর্ক একদম স্বাভাবিক হয়ে যাবে। দেখা যাক সামনে এই মিটিং গুলার ইফেক্ট আর কত দূর গড়ায়। যদি এই ভিডিওটা সামারি করি, ভারত এবং চীনের সাথে খুবই গুরুত্বপূর্ণ দুইটা বৈঠক হয়েছে ডক্টর ইউনুসের। চীনের সাথে বৈঠকে বাংলাদেশের অনেকগুলা গুরুত্বপূর্ণ অর্জন আছে, যেগুলো যদি বাস্তবায়ন হয় বাংলাদেশের জন্য খুবই ভালো হবে। আর ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েনের এই সময়ে মোদির সাথে সরাসরি ডক্টর ইউনুসের যে কথা হয়েছে, এইটাকে মোটামুটি পজিটিভ ভাবেই দেখা হইতেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনার যদি এই ধরনের কন্টেন্টগুলো ভালো লাগে, আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।